ওয়েলকাম স্টুডেন্টস। আমরা আজ একটা ভীষণ গুরুত্বপূর্ণ সিকোয়েন্সিয়াল সার্কিট নিয়ে পড়াশোনা করব, সেটা সম্পর্কে জানব। তার নাম হচ্ছে কাউন্টার। আমরা রেজিস্টারের ভিডিও আগে পেয়েছি, আমরা ফ্লিপ ফ্লপের ভিডিও আগে পেয়েছি, এগুলো সবই সিকোয়েন্সিয়াল সার্কিট। সেরকমই আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে আমাদের কাউন্টার। কাউন্টার সম্পর্কে আমাদের জানতে হবে। একদম প্রথমেই আমরা কাউন্টারের সংজ্ঞাটা, ডেফিনেশনটা, হোয়াট ইজ আ কাউন্টার, সেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। প্রথমে সেটা নিয়ে একটু আলোচনা করি। A counter is a special kind of sequential circuit whose output goes through a specific sequence of states when an input pulse is applied to it. এই যে ডেফিনেশনটা রয়েছে, এটার প্রত্যেকটার মানে আমরা একটু একটু করে বুঝবো। প্রথম কথা হচ্ছে কাউন্টার ইজ আ স্পেশাল কাইন্ড অফ সিকোয়েন্সিয়াল সার্কিট। এটা তো আমি প্রথমেই বলে দিলাম যে একটা কাউন্টার হলো একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। এবার নেক্সট যে বিষয়টা বলার সেটা হলো আউটপুট, বলছে হুজ আউটপুট গোজ থ্রু স্পেসিফিক সিকোয়েন্স অফ স্টেটস। অর্থাৎ কাউন্টার কি করে, কোন একটা পার্টিকুলার সিকোয়েন্স অফ স্টেট কাউন্ট করে। যেমন ধরো 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করলো, বা 1 থেকে 8 পর্যন্ত কাউন্ট করলো, বা 1 থেকে 7 পর্যন্ত কাউন্ট করলো। তো এরকম একটা পার্টিকুলার সিকোয়েন্স অফ স্টেট কাউন্ট করছে, গোনা যে কাউন্ট করে সে হচ্ছে কাউন্টার। এবার এই যে পার্টিকুলার সিকোয়েন্স অফ স্টেট, এই যে কাউন্ট করছে, পরপর কাউন্ট করছে, প্রথমে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, এই যে পরপর কাউন্ট করছে এবং প্রত্যেকটা স্টেট আসছে, এগুলো তো অটোমেটিক্যালি আসবে না। এই স্টেটগুলো যদি পরপর আমার পেতে হয়, তাহলে এতে একটা ইনপুট পালস অ্যাপ্লাই করতে হবে, যেটা একদম শেষে বলা আছে when an input pulse is applied to it। তার মানে তখনই সিকোয়েন্সটা কিন্তু পরপর জেনারেট করবে যখন এতে একটা ইনপুট পালস অ্যাপ্লাই করা হবে। এবার ইনপুট পালস এই ওয়ার্ডটা তোমাদের একটু নতুন মনে হতে পারে, কিন্তু আমি বলছি এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এটা একেবারেই নতুন কিছু নয়। ইনপুট পালস ইজ নাথিং বাট আ ক্লক পালস। আমরা ফ্লিপ ফ্লপ বা রেজিস্টারে যেমন ক্লক পালস অ্যাপ্লাই করেছি, ইনপুট পালস একদম সেম জিনিস। ইনপুট পালস অ্যাপ্লাই করা মানেই হচ্ছে আসলে আমরা একটি ক্লক পালস অ্যাপ্লাই করছি। তার মানে সহজ কথায় বলতে গেলে কাউন্টার হচ্ছে একটি সিকোয়েন্সিয়াল সার্কিট, যে কোন একটি ধারাবাহিক ক্রম বা কোন একটি সিরিজ, কোন একটি সিকোয়েন্স অফ স্টেটস জেনারেট করবে, আউটপুট দেবে যখন আমি তাতে ক্লক পালস দেব। এই হচ্ছে কাউন্টার সম্পর্কে একদম প্রাথমিক ধারণা। এবার আমরা কাউন্টার সম্পর্কে আরো বেশ কয়েকটি তথ্য এসব জেনে নিই। সাম আদার ফ্যাক্টস অন কাউন্টার। এখানে আমরা তিনটে পয়েন্ট মোটামুটি দেখতে পাচ্ছি, আমি সেগুলো পরপর আলোচনা করছি। নাম্বার 1, the sequence can be a sequential increment or decrement of values or some other specific sequence. অর্থাৎ এই যে একটু আগে আমরা যেটা আলোচনা করলাম যে কাউন্টার একটা সিকোয়েন্স অফ স্টেটস বা একটা ধারাবাহিক ক্রম বা একটা সিরিজ 1 2 3 4 বা 5 6 এরকম ভাবে পরপর 1 থেকে 8 পর্যন্ত হতে পারে, 1 থেকে 7 পর্যন্ত হতে পারে, এরকম যে একটা সিকোয়েন্স জেনারেট করে কাউন্টার, সেই সিকোয়েন্সটা যেটা বলছে যে সিকোয়েন্সিয়াল ইনক্রিমেন্ট হতে পারে, অর্থাৎ বাড়তে পারে 1 2 3 4 করে, মানে ইনক্রিমেন্ট হতে পারে, এরকম একটা সিকোয়েন্সও হতে পারে। আবার ডিক্রিমেন্ট হতে পারে, অর্থাৎ 7 থেকে 1 পর্যন্ত, 7 6 5 4 3 2 1 এরকম ভাবে কমতেও পারে, ডিক্রিমেন্টও হতে পারে। কাজেই সিকোয়েন্স সবসময় যে ইনক্রিমেন্ট হবে এমন ব্যাপার নয়, ডিক্রিমেন্টও হতে পারে। এই যে অফ ভ্যালুজ অর সাম আদার স্পেসিফিক সিকোয়েন্স, জেনারেলি ভ্যালুরই হয়। আমরা যে কাউন্টার সার্কিট শিখবো সেগুলো দেখবো যে কতগুলো বাইনারি ভ্যালু কাউন্ট করছে, ইনফ্যাক্ট প্রথম থেকে 1 থেকে শুরু করে বা 7 8 থেকে শুরু করে ডাউনওয়ার্ডস এরকম কমছে বা বাড়ছে, কিন্তু সেগুলো নিউমেরিক ভ্যালুজ। অর সাম আদার স্পেসিফিক সিকোয়েন্স বলতে অন্যান্য কোনো পার্টিকুলার সিকোয়েন্সও যদি কারো প্রয়োজন হয় কাউন্টারের মাধ্যমে, সে সেটা করতে পারে। নাম্বার 2, the pulse can occur at regular intervals of time or can be any random signal occurring at random intervals of time. পালস বলতে এই যে একটুকে বলছিলাম ইনপুট পালস বা ক্লক পালস একই জিনিস। তো আমি বললাম যে একটা কাউন্টার তখনই এই পরপর সিকোয়েন্স গুলো জেনারেট করবে, পরপর নাম্বারগুলো জেনারেট করবে যখন সেখানে ক্লক পালস বা ইনপুট পালস দেওয়া হবে। তো এই যে ইনপুট পালস বা এই যে ক্লক পালস দেওয়া হবে সেটা রেগুলার ইন্টারভেলসেও দেওয়া হতে পারে। অর্থাৎ আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, 1 সেকেন্ড অন্তর অন্তর একটা করে ক্লক পালস পড়বে, 1 সেকেন্ড অন্তর অন্তর কাউন্টারটা একটা করে
সিকোয়েন্স, মানে একটা করে নাম্বার জেনারেট করবে, একটা করে স্টেট জেনারেট করবে ওই সিকোয়েন্সের। 1, তারপর সেকেন্ডে 2, তারপর সেকেন্ডে 3, তারপর সেকেন্ডে 4, এরকম ভাবে রেগুলার ইন্টারভেলসও কাউন্টারটা কাজ করতে পারে। অথবা এই যে বলেছে ক্যান বি এনি র্যান্ডম সিগন্যাল অকারিং এট র্যান্ডম ইন্টারভেলস অফ টাইম, অর্থাৎ র্যান্ডম টাইমেও হতে পারে। ধরো প্রথম স্টেটটা জেনারেট হলো 1 সেকেন্ড পরে, তারপর স্টেটটা জেনারেট হলো 5 সেকেন্ড পরে, তারপরে স্টেটটা হলো 3 সেকেন্ড পরে জেনারেট হলো। তো এরকম র্যান্ডম ইন্টারভেলস অফ টাইম পরে পরেও কিন্তু আমার কাউন্টারটা স্টেট জেনারেট করতে পারে। লাস্টের যে পয়েন্টটা বলা হয়েছে, whenever a pulse comes, the output of the counter circuit changes to its next sequential state. এটা ভীষণ ইম্পর্টেন্ট। যখনই একটা পালস, অর্থাৎ ক্লক পালস, যখনই একটা ক্লক পালস আসছে বা যখনই কাউন্টার সার্কিটটা একটি ক্লক পালস পাচ্ছে, সঙ্গে সঙ্গে the output of the counter circuit changes to its next sequential state, অর্থাৎ আগে কাউন্টার সার্কিটটা যদি 3 দিয়ে থাকে বা 3 দিয়ে থাকে, তার নেক্সট সিকোয়েন্সিয়াল স্টেটটা হচ্ছে 4, যদি ইনক্রিমেন্ট হয়, যদি বাড়ে। ঠিক তার পরের ক্লক পালস আসার সঙ্গে সঙ্গে 5, তারপরে ক্লক পালস আসার সঙ্গে সঙ্গে 6, এরকম ভাবে একটা করে সিকোয়েন্সিয়াল স্টেট আমরা পেতে থাকবো একটা করে ক্লক পালসের সাথে সাথে। আবার যদি ডিক্রিমেন্ট হয় তাহলে উল্টোটাও হবে, অর্থাৎ ধরো 7 থেকে 1 পর্যন্ত যদি 1 পর্যন্ত একটা কাউন্টার যদি দেয়, তাহলে আমরা যখনই একটি ক্লক পালস আসলো প্রথমে 7 দিল, আবার একটি ক্লক পালস আসলো তখন 6, আবার একটি ক্লক পালস আসলো তখন 5, এরকম ভাবে কমতেও কিন্তু পারে। কাজেই ক্লক পালস যখনই আসবে তখনই বা ঠিক সেই সময় কিন্তু কাউন্টারটি তার স্টেট চেঞ্জ করবে এবং সিকোয়েন্সের পরের স্টেটটাকে আমরা পেতে থাকবো। এবার আমরা আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস কাউন্টারের ক্ষেত্রে জেনে নেব, যেটা মড নাম্বার। একটা কাউন্টারকে যখন আমরা ডিফাইন করব বা একটা কাউন্টারকে যখন ডিজাইন করব, তখন তার মড নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং একটা কাউন্টারকে আমরা তার মড নাম্বার দিয়েই কিন্তু আইডেন্টিফাই করব। কি বিষয়টা, যেটা লেখা আছে আমরা পুরোটা পড়ি এবং প্রত্যেকটি সেন্টেন্সের মানে বোঝার চেষ্টা করি। The mod number of a counter indicates the number of different states the counter can have. অর্থাৎ একটা কাউন্টারের কতগুলো ডিফারেন্ট স্টেট আছে সেটাই হলো সেই কাউন্টারটির মড নাম্বার। উদাহরণ একটু বোঝার চেষ্টা করি। যেমন একটি কাউন্টার, তার মড নাম্বার যদি 8 হয়, 8 হয়, অর্থাৎ তার মধ্যে 8টি আলাদা আলাদা স্টেট রয়েছে। অর্থাৎ একটি কাউন্টার যদি 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করতে পারে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এই 0 থেকে 7 পর্যন্ত 8টি পৃথক পৃথক স্টেট কাউন্টারটির রয়েছে, অর্থাৎ এই কাউন্টারটির মড নাম্বার হচ্ছে 8। তারপর বলা হয়েছে a counter made up of n flip-flops can have a maximum mod number of 2 to the power n and can count from 0 to a maximum value of 2 to the power n minus 1. এ প্রসঙ্গে একটা কথা আমরা বলি, যখন আমরা কাউন্টার ডিজাইন করব তখন আমরা আবার এটা বলবো, এখন আরো একবার বলে রাখছি যে কাউন্টার আমরা যেমন রেজিস্টার পড়েছিলাম, আমরা জেনেছিলাম রেজিস্টারও কিন্তু ফ্লিপ-ফ্লপ দিয়ে তৈরি হয়। ঠিক একই রকম কাউন্টারও কিন্তু আমার একটা সিকোয়েন্সিয়াল সার্কিট, যার বেসিক বিল্ডিং ব্লকস কিন্তু ফ্লিপ-ফ্লপস। এক্ষেত্রে আমরা টি ফ্লিপ-ফ্লপ ইউজ করব। কাউন্টার ডিজাইনের জন্য আমাদের টি ফ্লিপ-ফ্লপ ইউজ করতে হবে। তো এবার একটা কাউন্টার, তাতে যদি 3টে ফ্লিপ-ফ্লপ ইউজ করি, এই যেখানে বলেছে যে এ কাউন্টার মেড আপ অফ n ফ্লিপ-ফ্লপস, অর্থাৎ এনে যা যদি আমি 3 ধরি, অর্থাৎ একটি কাউন্টার যদি 3টে ফ্লিপ-ফ্লপ দ্বারা তৈরি হয়, তাহলে তার মড নাম্বার কত হতে পারে? ম্যাক্সিমাম 2 to the power n, অর্থাৎ n এর ভ্যালু যদি 3 হয় তাহলে 2 কিউব, মানে তার মড নাম্বার হতে পারে ম্যাক্সিমাম 8, and can count from 0 to a maximum value of 2 to the power n minus 1, এবং সেই কাউন্টারটি 0 থেকে ম্যাক্সিমাম 7 পর্যন্ত, 2 to the power n মানে হচ্ছে 2 to the power 3 মানে হচ্ছে 8, minus 1 মানে 7, মানে 0 থেকে ম্যাক্সিমাম 7 পর্যন্ত এই কাউন্টারটা কাউন্ট করতে পারবে, যদি তার মধ্যে আমরা 3টে ফ্লিপ-ফ্লপ ইউজ করি। আশা করি বুঝতে পেরেছো। আমি একটু পরে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। When the maximum value is reached, the counter again resets to 0 with the next trigger. Trigger মানে ক্লক পালস, ইনপুট পালস, ক্লক পালস, ট্রিগার একই জিনিস। অর্থাৎ একটি কাউন্টার যখন তার হাইয়েস্ট ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে যাবে বা রিচ করে যাবে, যেমন ধরো একটি কাউন্টার যার কিনা 0 থেকে 7 পর্যন্ত সে কাউন্ট করতে পারে, 7 হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালু,
যখনই সে 7-এ পৌঁছে যাবে ঠিক তার পরের ক্লক পালস পাওয়ার পর কিন্তু সে আবার শূন্যতে চলে আসবে, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7-এ পৌঁছালো, প্রত্যেকটি ক্লক পালস পেয়ে পেয়ে আবার একটি ক্লক পালস পেয়ে সে কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু থেকে আবার লোয়েস্ট ভ্যালুতে চলে আসবে, অর্থাৎ 0 থেকে চলে আবার শুরু করবে। Thus a mod n কাউন্টার, অর্থাৎ যদি একটি কাউন্টার mod 8 ধরে নিই, mod 8 কাউন্টার will count from 0 to a maximum value of n-1, অর্থাৎ একটি mod n কাউন্টার 0 থেকে ম্যাক্সিমাম n-1 পর্যন্ত কাউন্ট করতে পারবে। এসো আমরা একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা আরেকটু ভালো করে বুঝে নিই। একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা একটু স্পষ্ট করে বুঝে নিই আমরা। A counter made up of 3 flip-flops can have a maximum mod number of 2 to the power 3. আমি একটু আগে যে কথাগুলো বললাম সেটা কি একটা নির্দিষ্ট সংখ্যা ধরে আমি বুঝিয়ে বলছি, তোমাদের সুবিধা হবে বুঝতে। বলছে একটা কাউন্টার সেটা যদি 3টে ফ্লিপ-ফ্লপ দিয়ে তৈরি হয়, তার ম্যাক্সিমাম মড নাম্বার হবে 2 to the power 3, অর্থাৎ 2 কিউব, অর্থাৎ 8, অর্থাৎ 3টে ফ্লিপ-ফ্লপ হলে সেই ফ্লিপ-ফ্লপের মড নাম্বার ম্যাক্সিমাম 8 হতে পারে and can count from 0 to a maximum value of 2 to the power 3 minus 1, that is 7. 2 কিউব মানে 8, 8 minus 1 মানে হচ্ছে 7, অর্থাৎ একটা mod 8 কাউন্টার সে কিন্তু 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করতে পারে, ম্যাক্সিমাম 7 পর্যন্ত কাউন্ট করতে পারে। এখানে ম্যাক্সিমাম কথাটা উল্লেখ করা আছে এই কারণেই যে একটি মড মানে 3টে ফ্লিপ-ফ্লপ দ্বারা তৈরি একটি কাউন্টার ম্যাক্সিমাম 7 পর্যন্ত কাউন্ট করতে পারে। আমি যদি চাই আমি এটাকে আরো আগে থামাতে পারি, অর্থাৎ 0 থেকে 5 পর্যন্ত কাউন্ট করে থেমে যাবে, এটাও কিন্তু হতে পারে, যদিও তোমাদের সিলেবাসে সেটা নেই, তো সেটা নিয়ে আপাতত মাথা ঘামাতে হবে না, কিন্তু সেই কারণেই ম্যাক্সিমাম কথাটা লেখা আছে। অর্থাৎ আমি আরেকবার বলছি, 3টে ফ্লিপ-ফ্লপ দ্বারা তৈরি একটি কাউন্টার, যেহেতু সংখ্যাটি 3, ফ্লিপ-ফ্লপের সংখ্যা 3, তাহলে 2 টু দি পাওয়ার 3, 2 কিউব, অর্থাৎ 8টি ডিফারেন্ট স্টেট থাকবে, অর্থাৎ 0 থেকে 7, 0 থেকে 7 এই 8টি ডিফারেন্ট স্টেট থাকবে, 0 থেকে 7 পর্যন্ত আমার এই কাউন্টারটি কাউন্ট করতে পারবে। Thus a mod 8 counter will have 8 different states, যেটা আমি এক্ষুনি বললাম, তাহলে একটি mod 8 কাউন্টার মানে তার মধ্যে 8টি আলাদা আলাদা স্টেট থাকবে and it will count from 0 to a maximum value of 8 minus 1, that is 7. দেখো 0 এর পরে ব্র্যাকেটে আমি 3টে 0 দিয়ে দেখিয়েছি, অর্থাৎ এটা বাইনারি 0, আর 7 একদম লাস্টে যেটা 7 পর্যন্ত কাউন্ট করতে পারবে সেটাকে আমি 3টে 1 দিয়ে দেখিয়েছি, অর্থাৎ 7 এর করেসপন্ডিং বাইনারি নাম্বার 111। যেহেতু এটা কি ডিজিটাল সার্কিট, 0 1 2 3 এরকম ডেসিমালে তো আমি কাউন্ট গুলো পাবো না, স্টেট গুলো আমি বাইনারিতেই পাবো, সেই কারণে ব্র্যাকেটে বাইনারি সংখ্যাগুলো দেখানো আছে। অর্থাৎ একটি mod 8 কাউন্টার 000 থেকে 111 পর্যন্ত কাউন্ট করতে পারে, অর্থাৎ বাংলায় মানে আমি যদি ডেসিমালে বলি তাহলে 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি 000 থেকে 111, যেহেতু ডিজিটাল সার্কিট সবটাই বাইনারি নাম্বার সিস্টেমেই হবে। এই প্রসঙ্গে দু একটা কথা বলে রাখা দরকার, এই যে ফ্লিপ ফ্লপের কথা বলছে, আমরা এখানে সবসময় টি ফ্লিপ ফ্লপ ইউজ করব, মনে রাখতে হবে কাউন্টার সবসময় টি ফ্লিপ ফ্লপ দিয়েই ডিজাইন করা হয়, এটি একটি মনে রাখার মতন বিষয়। আর সেকেন্ড যেটা বলা সেটা হচ্ছে পরীক্ষায় অনেক সময় এই মড নাম্বারের উপর কিছু কোয়েশ্চেন আসে, যেমন বলে দেওয়া হবে যে 4টি ফ্লিপ ফ্লপ থাকলে সেই কাউন্টারটি 4টি ফ্লিপ ফ্লপ দ্বারা ডিজাইন করা কাউন্টারের মড নাম্বার কত, বা হয়তো বলা থাকলো একটি মড 8 কাউন্টার তার হাইয়েস্ট নাম্বার কত, বা একটি মড 16 কাউন্টার কত থেকে কত পর্যন্ত কাউন্ট করতে পারে, এরকম বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু এক্ষেত্রে পরীক্ষায় আসতে পারে মড নাম্বার থেকে। আচ্ছা, এবার আমরা কাউন্টারের টাইপ গুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ একটি কাউন্টার ঠিক কিভাবে ডিজাইন করা হচ্ছে, বা একটি কাউন্টার ঠিক কেমন ভাবে কাজ করছে, তার উপর ভিত্তি করে বা তার উপর ডিপেন্ড করে কাউন্টারকে মেইনলি দুটো পার্টে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার আর একটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার। আমি আরো একবার বলছি, একটি কাউন্টারকে আমি কিভাবে ডিজাইন করব বা একটি কাউন্টার ঠিক কিভাবে কাজ করবে তার উপর ভিত্তি করে কাউন্টারকে দুটি ভাগে ভাগ করা হয়, একটি হলো অ্যাসিনক্রোনাস কাউন্টার আর একটি হলো সিনক্রোনাস কাউন্টার। এবার ডিজাইনটা মেইনলি তাতে যে ক্লক পালস অ্যাপ্লাই করা হয়, তাতে যে ইনপুট পালস অ্যাপ্লাই করা হয় তার উপর ভিত্তি করেই আলাদাটা হয়, মানে ডিফারেন্সটা তৈরি হয় অ্যাসিনক্রোনাস কাউন্টার এবং সিনক্রোনাস কাউন্টার। আমরা পরপর অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস কাউন্টার সম্পর্কে জানবো। এবার এসো আমরা দেখে নিই অ্যাসিনক্রোনাস কাউন্টার কাকে বলে।
In asynchronous counters, all the flip-flops are not driven by the same trigger or clock pulse. আমরা যেহেতু জানি বা আমরা আগেও আলোচনা করেছি যে প্রত্যেকটি কাউন্টার বেসিক্যালি কতগুলো ফ্লিপ-ফ্লপ দিয়ে তৈরি হবে এবং টি ফ্লিপ-ফ্লপ দিয়ে তৈরি হবে। তাই ফ্লিপ-ফ্লপ মানে নিশ্চয়ই তার ক্লক পালস রয়েছে, এবং একটু আগে যেটা বলা হচ্ছিল যে একটি কাউন্টার অ্যাসিনক্রোনাস হবে না সিনক্রোনাস হবে সেটা তার ক্লক পালস দিয়ে আমরা ডিফাইন করি বা ক্লক পালসের উপর ডিপেন্ড করে। অ্যাসিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে আমরা যে টি ফ্লিপ-ফ্লপ গুলো তার মধ্যে ব্যবহার করব, সেক্ষেত্রে এই প্রত্যেকটি ফ্লিপ-ফ্লপ কিন্তু একই ক্লক পালস বা একই ট্রিগার দ্বারা ড্রিভেন হবে না, অর্থাৎ প্রত্যেকটি ফ্লিপ-ফ্লপের উপর যে একই ক্লক পালস পড়বে এমনটা একেবারেই নয়। এই যে বলেছে and the trigger for each flip flops can be different, এবং প্রত্যেকটি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে ক্লক পালস কিন্তু আলাদা আলাদা হবে। আমি আরো একবার বলছি, একই ক্লক পালস অর্থাৎ একই মুহূর্তে আসা বা একই সময় আসা একটি পালস তিনটে ফ্লিপ ফ্লপে একসাথে পড়বে বা তিনটে ফ্লিপ ফ্লপে একই ক্লক পালস প্রয়োগ হবে বা অ্যাপ্লাইড হবে, সেটা কিন্তু অ্যাসিনক্রোনাস কাউন্টারে হবে না। অ্যাসিনক্রোনাস কাউন্টারে প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ আলাদা আলাদা ক্লক পালস পাবে। একটি এক্সাম্পল হচ্ছে রিপল কাউন্টার। এবার আমরা রিপল কাউন্টার কি জিনিস জানবো। এবার আমরা রিপল কাউন্টার সম্পর্কে জানবো, এবং প্রথমে আমরা রিপল আপ কাউন্টার সম্পর্কে জানবো। এখন বিষয়টা হচ্ছে আপ কাউন্টার কেন? দুরকম কাউন্টার আছে, রিপল আপ কাউন্টার এবং রিপল ডাউন কাউন্টার। আপ কাউন্টার আপওয়ার্ড কাউন্টিং করে, অর্থাৎ শূন্য থেকে উপরের দিকে 0 1 2 3 4 5 6 7 এরকম ভাবে কাউন্ট করে, আপ কাউন্টার। আর ডাউন কাউন্টার ডাউনওয়ার্ড কাউন্ট করে, অর্থাৎ বেশি সংখ্যার থেকে কম সংখ্যার দিকে আসে, অর্থাৎ 7 6 5 4 3 2 1 0 এরকম ভাবে নিচের দিকে আসে। তো এটা আমরা রিপল আপ কাউন্টার দেখতে পাচ্ছি চোখের সামনে। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা একটি রিপল আপ কাউন্টারের ছবি, এবং এটি একটি 3 বিট রিপল আপ কাউন্টার। আমরা মড নাম্বার যখন একটু আগে পড়েছিলাম আমরা দেখেছিলাম যে যতগুলি ফ্লিপ ফ্লপ 2 টু দি পাওয়ার তত, অর্থাৎ এখানে যেহেতু তিনটি ফ্লিপ ফ্লপ অর্থাৎ 2 কিউব 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8, অর্থাৎ এটি একটি মড 8 কাউন্টার যেটি 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করবে। আপ কাউন্টার বলে 0 থেকে 7, ডাউন কাউন্টার হলে 7 থেকে 0 পর্যন্ত কাউন্ট করত। যেহেতু এটি আপ কাউন্টার এবং তিনটি ফ্লিপ ফ্লপ রয়েছে, অতএব আমরা বলতে পারি এটি একটি মড 8 কাউন্টার। কি করে? তিনটি ফ্লিপ ফ্লপ বলে 2 কিউব অর্থাৎ 8, সে কারণে মড 8 কাউন্টার। এবং মড 8 কাউন্টার সবসময় 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করে। এটি একটি আপ কাউন্টার, এটি 0 থেকে 7 পর্যন্ত এই 8টি স্টেট আমাদের দেবে। আমরা ছবিতে যেটি দেখতে পাচ্ছি সেটি একটি রিপল আপ কাউন্টার। এখন আমরা যে তিনটি ফ্লিপ ফ্লপ দেখতে পাচ্ছি ছবিতে, তিনটি ফ্লিপ ফ্লপ কিন্তু টি ফ্লিপ ফ্লপ। এটা আমরা একটু আগে আলোচনা করেছি যে কাউন্টার প্রধানত টি ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করা হয়। তো এখানে ছবিতে আমরা যে তিনটি ফ্লিপ ফ্লপ দেখতে পাচ্ছি সেই তিনটি ফ্লিপ ফ্লপ হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। এবার আমরা যেহেতু অ্যাসিনক্রোনাস কাউন্টার পড়ছি, আমরা একটু আগে বলেছিলাম যে অ্যাসিনক্রোনাস কাউন্টারে কিন্তু তিনটে ফ্লিপ ফ্লপে একই সাথে ক্লক পালস অ্যাপ্লাইড হয় না। আমরা ছবিতে দেখতে পাচ্ছি একেবারে ডান দিকের যে ফ্লিপ ফ্লপটি সেখানে ক্লক পালস অ্যাপ্লাই হচ্ছে, এবং এটি যে একটি নেগেটিভ এজ ট্রিগার্ড কাউন্টার সেটা আমরা কি করে বুঝবো? এই তিনটি বাবলকে দেখে। প্রত্যেকটি ক্লক পালস ফ্লিপ ফ্লপ গুলিতে যখন প্রবেশ করেছে আমরা দেখতে পাচ্ছি একটি করে বাবল রয়েছে। এই বাবলগুলি নির্দেশ করে যে এগুলি আসলে নেগেটিভ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ, অর্থাৎ কাউন্টারটি নেগেটিভ ক্লক পালসে কাজ করবে বা ফ্লিপ ফ্লপ গুলি নেগেটিভ ক্লক পালসে কাজ করবে। এবার আমরা যেটা প্রথম বলছিলাম যে একেবারে ডান দিকের ক্লক পালসটি বা ডান দিকের ফ্লিপ ফ্লপটি প্রথমে একটি ক্লক পালস পাচ্ছে। তিনটি ফ্লিপ ফ্লপ দেখতেই পাচ্ছি একই ক্লক পালস পাচ্ছে না। ডান দিকে ফ্লিপ ফ্লপটি যে ক্লক পালস পাচ্ছে সেটি একেবারে আলাদা একটি ক্লক পালস, তার সাথে বাদবাকি দুটি ফ্লিপ ফ্লপের কোনো সম্পর্ক নেই। এবং এই ডান দিকের ফ্লিপ ফ্লপের যে আউটপুটটি অর্থাৎ Q0 আমরা দেখতে পাচ্ছি সেটি পরবর্তী যে টি ফ্লিপ ফ্লপ তার ক্লক পালস হিসেবে প্রযুক্ত হচ্ছে, এবং এই ফ্লিপ ফ্লপের আউটপুট
Q1 সেটি আবার তার পরের অর্থাৎ তার বাঁ দিকের যে টি ফ্লিপ ফ্লপটি তার ক্লক পালসে কানেক্টেড, অর্থাৎ Q1 যে আউটপুটটি সেটি এই ফ্লিপ ফ্লপটির ক্লক পালস হিসাবে কাজ করছে এবং তিনটি ফ্লিপ ফ্লপ থেকেই আমরা যথাক্রমে Q0, Q1 এবং Q2 এই তিনটি আউটপুট পাচ্ছি। আরো একটা বিষয় এখানে দেখার, সেটি হলো এই তিনটি ফ্লিপ ফ্লপের যে ইনপুট তিনটি T0, T1 এবং T2, আমরা ছবির দিকে তাকালেই দেখতে পাচ্ছি সেগুলি, এই তিনটি ইনপুটকে একসাথে শর্ট করে 1 অ্যাপ্লাই করা হয়েছে। এই যে একেবারে ডান দিকে লেখা আছে T equals to 1, অর্থাৎ তিনটি ফ্লিপ ফ্লপেই কিন্তু তিনটি টি ফ্লিপ ফ্লপে কিন্তু 1 ইনপুট হিসাবে ঢুকছে এবং আমরা জানি যে টি ফ্লিপ ফ্লপ 1 যদি ইনপুট পায় তাহলে টগল করে। টগল মানে সুইচ টু দ্য অপোজিট স্টেট, অর্থাৎ ক্লক পালসটিতে আগে ফ্লিপ ফ্লপটিতে আগে 0 থাকলে এখন ফ্লিপ ফ্লপটিতে 1 পাবো আউটপুট হিসাবে, এবং 1 থাকলে ক্লক পালস প্রযুক্ত হওয়ার পরে 0 পাবো। অর্থাৎ টি ফ্লিপ ফ্লপ গুলিতে প্রত্যেকটি টি ফ্লিপ ফ্লপে যেহেতু 1 ইনপুট পড়ছে, অতএব প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ যখনই ক্লক পালস পাবে সঙ্গে সঙ্গে এই Q0, Q1, Q2 এই তিনটে আউটপুট গুলি ঠিক আগে যা ছিল সেখান থেকে টগল করবে বা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 0 থাকলে 1 এবং 1 থাকলে 0 হয়ে যাবে। আমরা টাইমিং ডায়াগ্রামের সাহায্যে এটি একটি ভালো করে বুঝে নেব। টাইমিং ডায়াগ্রামের সাহায্যে এবার বিষয়টা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। এই যে তোমরা উপরে এটাকে ট্রেন অফ ক্লক পালস বলে, দেখতে পাচ্ছ এটাকে ট্রেন অফ ক্লক পালস বলে। CLK1, CLK2, CLK3, CLK4 এরকম ভাবে 8টি ক্লক পরপর রয়েছে এবং আমি যখন সার্কিটটা বলেছিলাম তখন বলেছিলাম এটি একটি নেগেটিভ এজ ট্রিগার্ড কাউন্টার, অর্থাৎ ক্লক পালসের নেগেটিভ এজে একটি ফ্লিপ ফ্লপ রিঅ্যাক্ট করবে, অর্থাৎ তার স্টেট চেঞ্জ করবে। অর্থাৎ যে মুহূর্তে একটি নেগেটিভ এজ পাবে ক্লক পালসের সেই মুহূর্তে ফ্লিপ ফ্লপটি তার স্টেট চেঞ্জ করবে বা যেহেতু টি ফ্লিপ ফ্লপ টগল করবে, 0 থাকলে 1 হবে এবং 1 থাকলে 0 পাবে। কখন? আরো একবার বলছি, যখন নেগেটিভ এজ পাবে। টাইমিং ডায়াগ্রামটা দেখে খুব ভালো করে তাকালে আমরা দেখতে পারবো প্রত্যেকটি ক্লক পালসের এই যে নিচের দিকে অ্যারো দিয়ে দেখানো আছে এগুলো হচ্ছে নেগেটিভ এজ, এবং এই নেগেটিভ এজেই এজ বরাবর যে ডট 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 দিয়ে লাইন দেওয়া রয়েছে এই নেগেটিভ এজেই কিন্তু প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ রিঅ্যাক্ট করবে। এবার ছবিটি তোমরা যদি একটু ব্যাকে গিয়ে দেখে নাও বা ছবিটি যদি তোমরা ইতিমধ্যে খাতায় এঁকে ফেলো তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে, যে প্রথম যে ফ্লিপ ফ্লপটি একেবারে ডান দিকে ছিল তাতে প্রথম ক্লক পালস অ্যাপ্লাই হচ্ছে এবং আমাদের এটা ভালো করে মাথায় বসিয়ে নিতে হবে যে প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ ইনিশিয়ালি 0 রয়েছে, প্রত্যেকটি ফ্লিপ ফ্লপে 0 রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ রিসেট 0 রয়েছে। এবার টাইমিং ডায়াগ্রামটি ভালো করে দেখো, একেবারে ডান দিকের যে ফ্লিপ ফ্লপটি ছিল ছবিতে তাতে প্রথম ক্লক পালস অ্যাপ্লাইড হচ্ছে, অর্থাৎ এই যে CLK1 এর যে নেগেটিভ এজ তাতে ডান দিকের যে ফ্লিপ ফ্লপটা ছিল আউটপুট Q0 সেটা আগে 0 ছিল, আমি একটু আগে বললাম যে প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ ইনিশিয়ালি 0 স্টেটে রয়েছে। যে মুহূর্তে নেগেটিভ এজ পেল সেই মুহূর্তে এটি 0 থেকে 1 হলো, এই যে আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিলাম। যে মুহূর্তে নেগেটিভ এজ পেল সেই মুহূর্তে এটি 0 থেকে 1 হলো। ঠিক এই ফ্লিপ ফ্লপটি যেহেতু প্রত্যেকবার একটি করে ক্লক পালস পাচ্ছে, প্রত্যেকবার নেগেটিভ এজে গিয়ে টগল করছে। দেখো পরের ক্লক পালসে নেগেটিভ এজে গিয়ে 1 থেকে 0 হলো, আবার তারপরের ক্লক পালসের নেগেটিভ এজে CLK3 তার নেগেটিভ এজে গিয়ে 0 থেকে 1 হলো। এরকম ভাবে পরপর দেখো CLK4, CLK5 প্রত্যেকটি নেগেটিভ এজে গিয়ে ফ্লিপ ফ্লপটি একবার 0 থেকে 1 এবং 1 থেকে 0 হচ্ছে। এবার তোমরা যদি ছবিটি আরো একবার দেখো তোমরা দেখলে বুঝতে পারবে যে Q0 যে আউটপুটটি সেটি কিন্তু পরবর্তী ফ্লিপ ফ্লপের নেগেটিভ ক্লক পালস হিসাবে প্রযুক্ত হয়েছিল। ছবিটি আমি আবারও বলছি, খাতায় এঁকে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে, অথবা ব্যাকে গিয়ে একটু দেখে নিতে পারো যে এই Q0 আউটপুটটি পরবর্তী ফ্লিপ ফ্লপের নেগেটিভ ক্লক পালস হিসেবে প্রযুক্ত হয়েছিল। অর্থাৎ এই যে Q0 নেগেটিভ এজ তাহলে এইটা, ঠিক এই জায়গাটায় আমাদের Q1 অর্থাৎ পরবর্তী যে ফ্লিপ ফ্লপটি তার আউটপুট
টগল করবে, অর্থাৎ এতক্ষণ 0 ছিল, যেই মুহূর্তে নেগেটিভ এজ পেলো, যেহেতু প্রত্যেকটি নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ, 0 থেকে টগল হয়ে 1 হলো, ঠিক এই জায়গাটা। আবার কখন নেগেটিভ এজ পাচ্ছে? এখানে। তার আগে কোনো নেগেটিভ এজ পাচ্ছে না, কারণ উপরের ক্লক পালস তো সরাসরি এ পাচ্ছে না, এ পাচ্ছে Q0 যে আউটপুটটা, সেইটাকে ক্লক পালস হিসেবে পাচ্ছে। সেই Q0 আউটপুটটা আবার এই জায়গাটায় এসে নেগেটিভ এজ পাচ্ছি, এবং সেখানে Q1টা আবার তার স্টেট চেঞ্জ করে 1 থেকে 0 হচ্ছে। ক্লক 6 এর ক্ষেত্রে একই কাজ হচ্ছে। তোমরা দেখবে ক্লক 8 এ আবার একটি নেগেটিভ এজ পাচ্ছে Q0 থেকে, এবং সেখানে Q1 যে আউটপুটটি সেটি টগল হয়ে 1 থেকে 0 হচ্ছে। ঠিক একই রকম ভাবে আরো একবার যদি ছবিটি আমরা তাকাই, Q1 এর বা Q1 যে আউটপুটটি সেটি পরবর্তী বাঁ দিকের যে ফ্লিপ ফ্লপটি তাতে গিয়ে নেগেটিভ এজ বা নেগেটিভ ক্লক পালস হিসেবে প্রযুক্ত হয়েছিল, অর্থাৎ এই ফ্লিপ ফ্লপটি অর্থাৎ শেষ ফ্লিপ ফ্লপটি যার আউটপুট Q2, তার আউটপুট চেঞ্জ হবে এর আগের যে ফ্লিপ ফ্লপটি তার আউটপুটের নেগেটিভ এজ তার সাপেক্ষে। অর্থাৎ Q1 এর নেগেটিভ এজ যেখানে পাচ্ছি, ইনিশিয়ালি 0 ছিল, দেখতেই পাচ্ছি। নেগেটিভ এজ কোথায় পাচ্ছি? এইখানটায় প্রথম নেগেটিভ আমরা পাচ্ছি, নেগেটিভ এজ পাচ্ছি Q1 এর নেগেটিভ এজ। এখানে দেখো Q2 ফ্লিপ ফ্লপটি আউটপুটটি 0 থেকে টগল হয়ে 1 হয়ে যাচ্ছে। এই 1 থেকে যাচ্ছে, কোথায় গিয়ে আবার টগল করছে? একেবারে শেষে গিয়ে যখন আরো একবার Q1 এই আউটপুটটি 1 থেকে 0 হচ্ছে, সেই নেগেটিভ এজ পেয়ে বা সেই নেগেটিভ ক্লক পালসটা পেয়ে এই Q2 তার আবার স্টেট চেঞ্জ করে 1 থেকে 0 হয়ে যাচ্ছে। তাহলে এভাবে প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ ঠিক তার আগের ফ্লিপ ফ্লপটির নেগেটিভ এজ ক্লক পালস পেয়ে তার স্টেটগুলি চেঞ্জ করছে। এবার আমি যদি টাইমিং ডায়াগ্রামটার দিকে তাকাই, এই যে Q0, Q1, Q2 কোথায় কোথায় আউটপুট কি কি হচ্ছে সেগুলো টাইমিং ডায়াগ্রামে লেখা আছে। তোমরা যদি দেখো, নিচ থেকে দেখো, তাহলে বুঝতে পারবে যে 0 0 0, তারপরে এই যে 0 0 1, তারপর 0 1 0, তারপর 0 1 1, তারপর 1 0 0, এরকম ভাবে একদম শেষে গিয়ে দেখো 1 1 1 হয়েছে, এবং ঠিক তারপরের মুহূর্তেই কিন্তু ফ্লিপ ফ্লপটি আবার 0 0 0 হয়ে গেছে। অর্থাৎ ফ্লিপ ফ্লপটি 0 0 0 থেকে 1 1 1, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করলো, বা 0 থেকে 7 পর্যন্ত এই 8টি ডিফারেন্ট স্টেট দিল, এবং সেটি আবার 0 তে রিসেট হয়ে গেল। তাহলে এই পুরো ব্যাপারটা হতে 0 থেকে শুরু হয়ে 7 এ যেতে 7টি ক্লক পালস লাগলো, এবং পরবর্তীতে আবার 0 তে ফিরতে 8টি ক্লক পালস, অর্থাৎ মোট 8টি ক্লক পালসের রেসপেক্টে আমি দেখছি 0 থেকে শুরু হয়ে আবার 0 তে ফিরে আসা যাচ্ছে। তাই এরকম ভাবে একটি কাউন্টার সার্কিট কাজ করে। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা আবার ব্যাক করে বারবার এই জায়গাটি দেখার চেষ্টা করো বা বোঝার চেষ্টা করো। এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে জানলাম। কাউন্টার এবং রিপল কাউন্টারের বিস্তারিত তথ্য এবং তার কার্যপদ্ধতি বা ওয়ার্কিং প্রসিডিওর ভালো করে বুঝলাম বা ভালো করে দেখলাম। ভিডিওটি বারবার দেখব, আমরা বোঝার চেষ্টা করব বারবার। যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাও, আমরা অবশ্যই উত্তর দেব।